নমস্কার বন্ধুরা, আপনি একা নন। প্রথম পর্ব নিশ্চয়ই দেখেছেন। প্রথম পর্ব না দেখলে এইটা একটু বুঝতে খটোমটো লাগতে পারে, তবু আমি চেষ্টা করছি যে যিনি প্রথম পর্ব দেখেননি পরে দেখলেও হবে সেইভাবেই উপস্থাপন করতে। পার্ট ওয়ানের একদম শেষে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেছিলাম, আপনি নিশ্চিত আপনার সব খাদ্য ইচ্ছাই সত্যি আপনার নিজের? প্রশ্নটি শুনে হয়তো অনেকেই মনে হেসেছেন, হয়তো ভেবেছেন তাহলে কি এখন চকলেট খাওয়ার জন্য আমার ব্যাকটেরিয়ার দোষ দিতে হবে? না বন্ধুরা, এত সহজে নিজের দোষ ব্যাকটেরিয়ার ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে না। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যেটি জানার পরে আপনি যখন পরের বার কোনো জাঙ্ক ফুডের দিকে হাত বাড়াবেন তখন হয়তো এক মুহূর্তের জন্য থেমে যাবেন। কারণ আজ আমরা বুঝতে চেষ্টা করব কেন একজন মানুষ ফল দেখলে বেশি খুশি হন আর অন্য একজন মানুষ বারবার মিষ্টি, কোমল পানীয় কিংবা ফাস্ট ফুডের প্রতি বেশি আকৃষ্ট হন। এটা কি শুধু ইচ্ছা শক্তির ব্যাপার, নাকি এর পিছনে আমাদের শরীরের ভেতরে থাকা কোটি কোটি অণুজীবেরও একটা নীরব ভূমিকা রয়েছে? চলুন আজ সেই গল্পটাই খুব সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। বন্ধুরা, পার্ট ওয়ানে আমরা জেনেছি আমাদের খাদ্যাভ্যাস, আমাদের অন্ত্রের অণুজীব এবং আমাদের শরীরের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই সম্পর্কটি তৈরি হয় কিভাবে? আজ আমি আপনাদের খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝাবো। ধরুন আপনার বাড়িতে দুটি পোষা প্রাণী আছে, একটা খরগোশ আর একটি নেকড়ে। আপনি যদি প্রতিদিন শুধু নেকড়েকেই খাওয়ান তাহলে কয়েক মাস পরে কোনটি শক্তিশালী হবে? অবশ্যই নেকড়ে। আবার যদি প্রতিদিন শুধু খরগোশকেই খাওয়ান তাহলে খরগোশটা শক্তিশালী হবে। বন্ধুরা, আমাদের অন্ত্রে প্রতিদিন ঠিক এই একই ঘটনা ঘটে। আপনি যাদের খাওয়াবেন তারাই ধীরে ধীরে সংখ্যায় বাড়বে। এখন প্রশ্ন হলো, আমরা কাদের খাওয়াচ্ছি? আজকের পৃথিবীতে আমাদের খাবারের বড় অংশ আজকের পৃথিবীতে আমাদের খাবারের বড় একটা অংশ হয়ে গেছে অতিরিক্ত চিনি, অতিরিক্ত পরিশোধিত ময়দা, অতি প্রক্রিয়াজাত খাবার, কৃত্রিম রং, কৃত্রিম স্বাদ, প্রিজারভেটিভ এবং খুব কম প্রাকৃতিক আঁশ। আমরা বলছি না এগুলো একদিন খেলেই বিপদ হয়ে যাবে, কিন্তু যদি বছরের পর বছর প্রতিদিন এই একই অভ্যাস চলতে থাকে তাহলে ধীরে ধীরে আমাদের অন্ত্রের পরিবেশও বদলাতে শুরু করতে পারে। আমাদের শরীরের কিছু অণুজীব খুব ভালোবাসে ফল, শাকসবজি, ডাল, বীজ, সম্পূর্ণ শস্য অর্থাৎ হোল গ্রেন ফুড, এগুলোর মধ্যে থাকা প্রাকৃতিক আঁশকে। এই আঁশকেই বলা হয় ডায়েটারি ফাইবার। এই ফাইবার আমরা হজম করতে পারি না, এটা আশ্চর্য ঘটনা। এখানেই আশ্চর্য ঘটনা, যেটা আমরা হজম করতে পারি না সেটাই আমাদের অন্ত্রের বহু উপকারী অণুজীবের খাবার। এই ধরনের খাবারকে বলা হয় প্রিবায়োটিক। সহজ বাংলায় যে খাবার উপকারী অণুজীবের খাদ্য হিসেবে কাজ করে। এবার আসি প্রোবায়োটিকের কথা। অনেকেই প্রোবায়োটিক আর প্রিবায়োটিক এগুলোকে গুলিয়ে ফেলেন। খুব সহজ করে মনে রাখবেন, প্রিবায়োটিক মানে উপকারী অণুজীবের খাবার, আর প্রোবায়োটিক মানে জীবিত উপকারী অণুজীব যা কিছু ফার্মেন্টেড খাবারে পাওয়া যায়, যেমন দই, ঐতিহ্যবাহী গাজনজাত কিছু খাবার যেমন আচার, আপনার সাওয়ারক্রাউট, কাঞ্জি, কিমচি, পান্তা ভাত, এই ধরনের কিছু খাবার। তবে এখানেও একটি সতর্কতা আছে, সব ফার্মেন্টেড খাবার সবার জন্য সমান উপকার নাও হতে পারে এবং বাজারে বিক্রি হওয়া প্রোবায়োটিক সমান কার্যকর নয়। তাই বিজ্ঞানের ভাষায় খাদ্যের বৈচিত্র্য এবং প্রাকৃতিক উৎসকে অগ্রাধিকার দেওয়াই সবচেয়ে যুক্তিযুক্ত। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে কি শুধু প্রোবায়োটিক খেলে সব ঠিক হয়ে যাবে? উত্তর হলো না। একটি উদাহরণ দিই, ধরুন আপনি একটা সুন্দর বাগানে 10টি নতুন গাছ লাগালেন, কিন্তু পরের দিন থেকে জল দেওয়া বন্ধ করে দিলেন, আগাছা পরিষ্কার করলেন না, রোদ বাতাসের ব্যবস্থা করলেন না, গাছগুলো কি বাঁচবে? অবশ্যই না। ঠিক তেমনি শুধু প্রোবায়োটিক খেলেই হবে না, তাদের বাঁচার মতো পরিবেশও তৈরি করতে হবে। আর এখানেই আমাদের সবচেয়ে বড় ভুল হয়। আমরা অনেকেই একদিকে প্রোবায়োটিক খাই, অন্যদিকে প্রতিদিন অতিরিক্ত জাঙ্ক ফুড, কম ঘুম, অতিরিক্ত মানসিক চাপ, ব্যায়ামের অভাব এসব চালিয়ে যায়। এটা অনেকটা এক হাতে গাছ লাগানো
অন্য হাতে গাছ কেটে ফেলার মতো। বন্ধুরা, আজকের অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা যদি একটি বাক্যে বলতে হয়, তাহলে আমি বলবো, আপনি প্রতিদিন শুধু নিজেকে খাওয়াচ্ছেন না, আপনি প্রতিদিন আপনার শরীরের ভেতরে থাকা এক সম্পূর্ণ জীবন্ত পৃথিবীকেও খাওয়াচ্ছেন। তাহলে প্রশ্ন হলো, আজ আপনি কাদের খাওয়ালেন? আপনার বন্ধুদের, নাকি আপনার ভবিষ্যতের সমস্যাগুলোকে? এখানেই শেষ নয়, একটি প্রশ্ন এখনো রয়ে যাচ্ছে। আপনি যদি আজ থেকেই খাদ্যাভ্যাস বদলান, তাহলে কি সত্যিই আপনার অন্ত্রের অণুজীব বদলাতে পারে? কতদিনে? এক সপ্তাহে, নাকি এক মাসে, নাকি কয়েক বছরের প্রয়োজন? আর মাত্র 3টি দৈনিক অভ্যাস বদলে কি সত্যি আমরা আমাদের অন্ত্রকে সুস্থ হওয়ার সুযোগ দিতে পারি? বন্ধুরা, আজকের আলোচনা শেষ করার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। ধরুন আপনার বাড়িতে একটা সুন্দর বাগান আছে, কিন্তু অনেক দিন ধরে সেখানে আগাছা জন্মেছে, মাটি শক্ত হয়ে গেছে, গাছগুলো দুর্বল হয়ে পড়েছে। এখন বলুন তো, আপনি কি একদিন সার দিলেই সেই বাগানে আবার আগের মতো হয়ে যাবে? অবশ্যই না। একটি বাগান যেমন প্রতিদিনের যত্ন চায়, ঠিক তেমনি আমাদের অন্ত্র প্রতিদিনের যত্ন চায়। তাহলে আমরা কোথা থেকে শুরু করব? আমি আজ আপনাদের কোনো জটিল ডায়েট দেব না, আমি শুধু 3টে সহজ নীতি বলবো। আমি এগুলোকে বলি গাটের 3 বন্ধু। প্রথম বন্ধু, প্রতিদিন কিছু প্রাকৃতিক ফার্মেন্টেড ফুড খাবার খান। যেমন ঐতিহ্যবাহী দই, অবশ্যই দুধ কিন্তু দেশি গরুর দুধ হতে হবে, এবং ঘরে বানানো দই, বাজারের প্রক্রিয়াজাত দই নয়। অঞ্চল ভেদে প্রচলিত নিরাপদ গাজনজাত খাবার, যেমন অনেকে পান্তা ভাত খায়, অনেকে কিমচি খায়, অনেকে সাওয়ারক্রাউট খায়, অনেকে কাঞ্জি খায়। এগুলো অনেক সময় উপকারী অণুজীবের উৎস হতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, সব ফার্মেন্টেড খাবার সবার জন্য উপযুক্ত কিন্তু নয়। যাদের বিশেষ রোগ আছে, বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম, বা চিকিৎসকের বিশেষ পরামর্শ প্রয়োজন, তারা অবশ্যই ব্যক্তিগত চিকিৎসা পরামর্শ নেবেন। উপকারী অণুজীবের প্রতিদিনের খাবার দেওয়াটা খুব দরকার। বন্ধুরা, আপনি যদি শুধু নতুন অতিথি নিয়ে আসেন কিন্তু তাদের খেতে না দেন, তাহলে কি তারা থাকবেন বাড়িতে? থাকবেন না। ঠিক তেমনি প্রতিদিনের খাদ্যে ফল, শাকসবজি, ডাল, সম্পূর্ণ শস্য অর্থাৎ হোল গ্রেন ফুড এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক আঁশ, সরাসরি প্রকৃতির তৈরি, ওই ফ্যাক্টরিতে তৈরি বা মানুষের রান্নাঘরে তৈরি ও খাবারগুলো নয়, প্রকৃতির তৈরি। এই বৈচিত্র্যই অন্ত্রের বহু উপকারী অণুজীবকে টিকে থাকতে সাহায্য করতে পারে। আমি ইচ্ছাকৃতভাবে একটাই সুপারফুড বলছি না, কারণ প্রকৃতির সবচেয়ে বড় শক্তি হলো বৈচিত্র্য। অপ্রয়োজনীয়ভাবে গাটের শত্রুদের খেতে দেবেন না। এখানে আমি কাউকে ভয় দেখাতে চাই না, কিন্তু একটা বিষয় আমাদের বুঝতে হবে, যদি আমরা প্রতিদিন অতিরিক্ত চিনি, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, কম ঘুম, ধূমপান, অতিরিক্ত মানসিক চাপ নিতেই থাকি, এগুলোই জীবনের অংশ যদি হয়ে গিয়ে থাকে, তাহলে আমাদের অন্ত্রের ভারসাম্য ধীরে পরিবর্তিত হতে পারে। এটি রাতারাতি হয় না, আবার রাতারাতি ঠিকও হয় না। বন্ধুরা, আমি একটা কথা কখনোই বলবো না, এই 3টে কাজ করলেই আপনার সব রোগ ভালো হয়ে যাবে। না, এটা সত্য নয়। কিন্তু আমি দৃঢ়ভাবে একটা কথা বলতে পারি, আপনার শরীরকে সুস্থ হওয়ার সুযোগ দিতে চাইলে এই 3টি নীতি একটা শক্তিশালী ভিত হিসাবে গড়ে উঠতে পারে। আমাদের শরীরের কাজ সুস্থ হওয়া, আমাদের কাজ সেই সুস্থ হওয়ার প্রক্রিয়াকে সুযোগ তৈরি করে দেয়া। আমরা অনেক সময় বলি, আমি কি খাবো, কিন্তু আজ থেকে আর একটি প্রশ্ন করব, আমি কাদের খাওয়াচ্ছি? কারণ আপনার প্রতিটি খাবার একটি ভোটের মতো। আপনি প্রতিদিন ভোট দিচ্ছেন, আপনার শরীরের ভেতরে কোন পৃথিবীটি শক্তিশালী হবে? বন্ধুত্বের পৃথিবী, নাকি ভারসাম্যহীনতার পৃথিবী? বন্ধুরা, আমার জীবনের একটি উপলব্ধি আপনাদের সঙ্গে ভাগ করে নিয়ে আজকের পর্ব শেষ করতে চাই। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, তুমি যেমন খাবে তেমনি হবে। আজ আমি এই কথাটাকে একটু অন্যভাবে বলতে চাই। তোমার শরীরের ভেতরে যারা বাস করে তারা যেমন খাবে, ধীরে ধীরে তুমিও তেমনই হয়ে উঠতে পারো। এই একটি বাক্য হয়তো আজকের পুরো আলোচনার সারাংশ। আজকের পর্বে আমরা যেটা জানলাম, খাদ্য শুধু আমাদের শরীরকে নয়,
অন্ত্রের জীবাণুদেরও পুষ্টি দেয়। প্রিবায়োটিক হলো উপকারী অণুজীবের খাদ্য, আর প্রোবায়োটিক কিছু জীবন্ত উপকারী অণুজীবের উৎস হতে পারে, তবে এটি একমাত্র সমাধান নয়। বৈচিত্র্যময় প্রাকৃতিক খাদ্য, পর্যাপ্ত ঘুম, নিয়মিত চলাফেরা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ সুস্থ অন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা জানলাম আমরা কাদের খাওয়াচ্ছি, কিন্তু যদি আমি আপনাকে বলি আপনার শরীরের সবচেয়ে বড় সেনাবাহিনীর একটা বড় অংশ আপনার অন্ত্রের আশেপাশেই অবস্থান করছে, আপনি কি বিশ্বাস করবেন? কেন পৃথিবীর প্রায় 70% রোগ প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে অন্ত্রের এত ঘনিষ্ঠ সম্পর্ক? একটি দুর্বল গাঁট কি দীর্ঘমেয়াদে শরীরে প্রদাহ বাড়াতে পারে? আর কেন বিজ্ঞানীরা বলেন একটি সুস্থ অন্ত্র মানেই শুধু ভালো হজম নয়, বরং একটি আরো প্রস্তুত রোগ প্রতিরোধ ব্যবস্থা? এই অসাধারণ গল্প নিয়েই আমরা পর্ব 4-এ আবার দেখা করব। পর্ব 4-এ যে বিষয়টা থাকবে, আপনার 70% সৈনিক কোথায় থাকে। আজ আপনি যে খাবারটি খাবেন সেটিকে শুধু আপনার পেট ভরাবে, নাকি আপনার শরীরের ভেতরের বন্ধুদেরও শক্তিশালী করবে? এটা ভাবার অনুরোধ রইল। প্রোগ্রামটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখলেন অবশ্যই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা বরাবরের জন্য দেখছেন, যদি ভালো লেগে থাকে, যদি কিছু স্বাস্থ্য সমৃদ্ধি থেকে শিখে থাকেন, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আপনারা কিছু কমেন্ট করলে আমি উৎসাহিত বোধ করি, লাইক করলে আমি উৎসাহিত বোধ করি। স্বাস্থ্য সমৃদ্ধির সঙ্গে থাকার আবেদন রইল। নমস্কার, আগামী পর্বে আবার দেখা হবে।